আমি যখন ঘুমের মধ্যে আধঘুম অবস্থায় শুয়ে আছিলাম, তখন হঠাৎ করে লক্ষ্য করলাম কেউ যেন আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। তারপরেও আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম। মনে মনে ভাবতে লাগলাম, দেখি লোকটি আমার সাথে কি করে। একটু পরেই আমি লক্ষ্য করলাম যে লোকটি আমার সবকিছু তুলে নেওয়ার চেষ্টা করছে। আমার কাছ থেকে আমার সম্মান, আমার ইজ্জত কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি ভয়ে হতভম্ব হয়ে গেলাম, কারণ আমার বয়স মাত্র ১৩ বছর। এছাড়াও রাতের অন্ধকারে আমার সাথে এরকম ধরনের অদ্ভুত আচরণ হচ্ছে। ভয়ে আমার ভিতরটা কেঁপে উঠছিল। যখন লোকটি আমার এখানে তারটা একটু ছড়াবে, তখন আমি আর সহ্য করতে না পেরে আমি অনেক কষ্টে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে খুব তাড়াতাড়ি লাইটটা অন করি। তারপর লাইট অন করে আমি যা দেখতে পেলাম, তাতে আমার প্রায় পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে। তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা আক্তার সুমি। আমার ডাক নাম সুমি। আমার বাড়ি ফরিদপুর। আমার বর্তমান বয়স ২২। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো, তখন আমার বয়স ছিল মাত্র ১৩। ঘটনাটি হয়েছিল বন্ধুরা আমার আপন মামার সাথে, যেখানে আমার মামাই আমার জীবনের সর্বপ্রথম এত বড় সর্বনাশ করেছিল। আমার মামার বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ছিল। গত গ্রীষ্মের ছুটিতে আমি আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ১৫ দিনের জন্য। গ্রীষ্মের ছুটি পেয়েছিলাম। খুব মজা করার উদ্দেশ্যে আমি আমার মামার বাড়িতে গিয়েছিলাম। খুব আনন্দ হবে সেখানে, মনে মনে খুব উল্লাসিত ছিলাম। আর তাছাড়াও আগেও আমি মামার বাড়িতে যেতাম এবং আমরা মামা মামি, আমি এবং আরও অন্যরা সবাই মিলে খুব আনন্দ করতাম। খুব মজা হতো সেখানে। যাই হোক, প্রথম দিন মামার বাড়িতে খুব আনন্দ উল্লাস করে আমি যখন রাতে শুতে যাইব, ঠিক সেই মুহূর্তে মামা আমাকে ডাক দিয়ে বলল, মা সুমি, তোর মামি অসুস্থ। কি জানি হয়েছে। সকাল থেকে মাথা নাকি প্রচণ্ড ব্যথা করছে, বিছানা থেকে উঠতেই পারছে না। আর মা সুমি, এদিকে সারা দিন আমি কাজ করে এসেছি, আমার শরীরটা মেজ মেজ করছে। গত পরশু আমি কবিরাজের বাড়ি গিয়েছিলাম। কবিরাজ আমাকে এই তেলটা দিয়ে বলল যে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই তেলটা দিয়ে ঘুমাবেন। তবে তেলটি যাকে দিয়ে দেওয়াবেন তাকে বলবেন অবশ্যই তেলটি যেন প্রথমেই সে নাক দিয়ে সুখে নেই। তারপর সে আপনার এখানে তেলটি দিয়ে যাতে খুব ভালোভাবে মালিশ করে দেয়। মাসুমি, গতকালকে আমি তোমার মামিকে দিয়ে এভাবে তেলটি মালিশ করে নিয়েছিলাম, কিন্তু আজকে তো আর পারতেছি না। আজকে তোমার মামি খুবই অসুস্থ। এখন তুমি যদি কিছু মনে না করো, তাহলে দয়া করে আমার এখানে তেলটি দিয়ে একটু মালিশ করে দাও। পিছন দিকে তো আর আমি একা একা মালিশ করতে পারি না, তাই তোমার হেল্পও আমার খুবই প্রয়োজন। মামার মুখ থেকে এরকম ধরনের করুণ কথা শুনে আমি মামার এখানে এই তেল দিয়ে মালিশ করতে রাজি হয়ে গেলাম। কোনো দ্বিধা করলাম না, কারণ সে তো আমার আপন মামা। তারপর আমি মালিশ শুরু করতে যাব। যখন মালিশ শুরু করতে যাব, তখন মামা বলল, মা সুমি, সর্বপ্রথম তুমি এই তেলটাকে আগে শুকে নাও। তারপর ১ থেকে ২ মিনিট পর কবিরাজ মশাই বলেছেন আমার শরীরে মালিশ করার জন্য। আমি মামার কথা অনুযায়ী তেলটাকে কিছুক্ষণ শুকলাম। শুকার সাথে সাথেই আমি অনুভব করলাম যেন আমার সমস্ত মাথাটা ঝাঁকি দিয়ে উঠেছে, সমস্ত শরীরটা ঝাঁকি দিয়েছে। কেমন জানি একটা ঝাঝালো ঝাঝালো ভাব আমার কাছে লাগল। তাতে আমি কিচ্ছু মনে করলাম না। আমি ভাবলাম হয়তো এটা এই তেলের একটা অন্যরকম পাওয়ার। তারপর আমি তেলটাকে আমার ডান হাতে নিলাম। তারপর মামার পিছনের দিক থেকে যে জায়গায় ব্যথা অনুভব করে সে জায়গায় দিতে শুরু করলাম। মামা খুব আরাম পাচ্ছিল মনে হচ্ছে, আর বলছিল, মাসুমি, তুই তো খুব ভালো করে মালিশ করতে পারিস। এত সুন্দর মালিশ তুই শিখেছিস কোথায় থেকে? আমি বললাম, মামা,
আমার বাবারও এরকম ধরনের ব্যথা করত। ছোটবেলায় আমি বাবাকে এভাবে মালিশ করে দিতাম। আর বাবাও খুব আরাম পেত। বাবার কাছ থেকে মূলত এরকম সুন্দর করে মালিশ দেওয়া শিখেছি। মামা আমার কথা শুনে মুচকি হাসি দিল। আর বলল, ও তাই? আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমাকে একটু ভালো করে মালিশ দাও। আমি তোমার মালিশ পেয়ে খুব আরাম পাচ্ছি। একেবারে চোখে ঘুম চলে আসছে। মামার মুখ থেকে এরকম ধরনের প্রশংসা শুনে আমি খুব আনন্দ পেয়েছিলাম। আর মামার এখানে মালিশ দেওয়ার জন্য খুব আগ্রহী হয়ে যাচ্ছিলাম, কারণ মামা আমার খুব প্রশংসা করছিল। বন্ধুরা, তোমাদেরকে একটি কথা বলে রাখি, মেয়েদেরকে কোনো কাজে যদি প্রশংসা করা হয়, তাহলে সেই কাজে কিন্তু মেয়েদের আগ্রহ অনেকটা বেড়ে যায়। আমার অবস্থা ঠিক সেরকমই হয়েছিল। মামার মুখ থেকে প্রশংসা আরও বেশি পাওয়ার জন্য মামাকে খুব ভালোভাবে মালিশ দিতে শুরু করলাম। এভাবে আমাকে প্রায় 10 থেকে 15 মিনিট মালিশ দেওয়ার পর আমার কেমন জানি লাগছিল। মাথাটা কেমন জানি আমার হঠাৎ করে ঘুরে যাচ্ছিল। বুঝতে পারলাম না কি হচ্ছে। মাথাটা 2-3টা চক্কর মেরে উঠতেই আমি মামার এখানেই শুয়ে পড়লাম। তারপর আর কি হলো বন্ধুরা? আমার কোনো হোশ ছিল না। কিন্তু এটা যে মামার একটা বড় রকমের চক্রান্ত ছিল তা আমি বুঝতে পারি নাই। এই তেলের মধ্যে হয়তো এমন কিছু মিশিয়েছিল, যে কারণেই 10 থেকে 15 মিনিট পর আমি এভাবে পড়ে গেলাম। আর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। মনে হচ্ছে কেউ আমার সাথে ভয়ঙ্কর কোনো কিছু করেছে। আর আমার নিম্নাংশের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি না তখন কি করব। হঠাৎ করে এরকম অবস্থা কি করে হলো? যাই হোক, মামা আমাকে খুব আদর করত। আমাকে খুব ভালোবাসত ছোটবেলা থেকেই। কিন্তু মামাকে তো আমি কখনো সন্দেহ করতে পারি না। সে তো আমার বাবার সমতুল্য। আমার বাবার চাইতেও আমার মামা আমাকে অনেক বেশি আদর করত। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যখন মামাকে তেল দিতে গিয়েছিলাম, অর্থাৎ মালিশ করতে গিয়েছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমি মামাকে মালিশ দিচ্ছি। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার রুমে শুয়ে আছি, কিন্তু মামা মামার রুমে শুয়ে আছে। সকালে ঘুম থেকে উঠে আমি সঠিকটা আন্দাজ করতে পারছিলাম না, মনে করতে পারছিলাম না রাতে বা ঘুমানোর পূর্বে আমার সাথে কি হয়েছিল। আমি সেটা ভুলে গিয়েছিলাম। আর তাছাড়াও আমার বয়স ছিল খুবই কম। মাত্র 13 বছরের মাথায় আমার এত কিছু বোঝার ক্ষমতাও ছিল না। আমার মামার বাড়িতে আমি প্রায় 15 দিন থেকে ছিলাম। 15 দিনের মধ্যে আমার সাথে 1-5 দিনই এরকম ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। প্রথম দিন তো আমি ভেবেছিলাম হয়তো আমি সেটা কোনো দুঃস্বপ্ন দেখেছি, বা রাতের বেলায় আমার স্বপ্নে কিছু হয়েছে, যে কারণেই আমার এই অবস্থা হয়েছে। কিন্তু দ্বিতীয় দিনেও আমি দেখলাম আমার একই অবস্থা। আর মামি আস্তে আস্তে তার শরীর আরও অসুস্থ হয়ে পড়ল। কিন্তু প্রতিদিনই মামা আমাকে দিয়ে এভাবে প্রথমে মালিশ করানোর নামে এই তেলটাকে শুকাতেন। তারপর কিছুক্ষণ পরেই আমি হুঁশ হারিয়ে ফেলতাম। আর কিছুই বুঝতে পারতাম না। তারপর আমার সাথে অদ্ভুত ধরনের কিছু হতো। আমি সকালে কিছু বলতে পারতাম না, মনে করতে পারতাম না। শুধু এটুকুই বুঝতে পারতাম যে রাতে কেউ আমার সাথে খুব বাজে আচরণ করেছে। তা আমার এলোমেলো অবস্থা দেখি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। মামার বাড়িতে বেড়াতে যাওয়ার প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেল। প্রতিদিন আমি এভাবে মামাকে তেল মালিশ করতে যাই। তারপর আমার হুঁশ চলে যায়। তারপর আমার সাথে কি হয় আমি কিছুই বুঝতে পারি না। বিষয়টা নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গেলাম। কি করা যায়? আর তখন তো আমি খুব ছোট ছিলাম। সকালে প্রতিদিন ঘুম থেকে উঠেই দেখি আমার অবস্থা একেবারে খারাপ। আমার সবকিছু এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে কেউ আমার সাথে খুব বাজে আচরণ করে। প্রতিদিন কে আমার সাথে এরকম ধরনের বাজে আচরণ করে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। কি করব ভেবে কোনো কিছু পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার মাথায় একটি বুদ্ধি আসলো। আজকে আমি দেখব কে আমার সাথে এরকম করে, কার এত বড় দুঃসাহস। আর তাছাড়া মামার বাড়িতে মামি, মামা আর আমি ছাড়া অন্য কেউ তো নাই। তাহলে আমার সাথে কে এরকম আচরণ করে? আমি তো কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না।
আর মামা আমার সাথে এরকম আচরণ করবে তা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। চিন্তা করলাম আজকে যেভাবেই হোক এর রহস্য আমাকে খুঁজে বের করতে হবে। জানতে হবে কে আমার সাথে প্রতিদিন এরকম ধরনের আচরণ করে। পরের দিন রাত্রের বেলায় মামা যখন আমাকে ডাকল তার এখানে তেল দিয়ে মালিশ দিয়ে দেওয়ার জন্য, তারপর মামা যখন বলল তেলটা আগে শুকে নিতাম, আমি একটা টেকনিক কাটিয়ে আমার নাকের ভেতরে তোলা ফিটিং করে দিলাম। এমনভাবে তুলা লাগিয়েছিলাম যাতে এই ওষুধের যে পাওয়ার, ওষুধের ক্ষমতা, সেটা আমার নাকের ভিতর দিয়ে কখনো আমার ভিতরে না যেতে পারে। আর যদি না যেতে পারে তাহলে আমি আর অজ্ঞান হব না। তাহলে আমি বুঝতে পারব প্রতিদিন কে আমার সাথে এরকম ধরনের নোংরামি আর বাজে আচরণে মেতে উঠে। মনের মধ্যে কিছুটা ক্রোধ, কে আমার অগোচরে এসে আমার এত বড় সর্বনাশ করছে। পরিকল্পনা অনুযায়ী আমি আমার কাজ করতে লাগলাম। কিন্তু সেদিন যখন মামার এখানে তেল দিয়ে মালিশ করতে যাই তখন আর আমি অজ্ঞান হয়নি। কারণ এই তেলের মধ্যে যে পয়জনটা ছিল সেটা আমার এখানে এফেক্ট করতে পারে নাই। তারপরেও আমি পূর্বের মতো ভান ধরে পড়ে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম মামা আমাকে সরিয়ে আমাকে শুইয়ে আসতে আসতে তার রুমে চলে গেল। আমি অবাক হতে লাগলাম যে মামা তো আমার এখান থেকে আমাকে সুন্দর করে শুইয়ে তারপর চলে গেল। তাহলে সকালে ঘুম থেকে উঠে আমার এরকম অবস্থা হয় কেন? ভাবলাম আজকে সারারাত সজাগ থাকব, দেখবা আমার সাথে কি হয়। চিন্তা করতে করতে কোনো ঘুম আসছিল না। মনের মধ্যে শুধু একটাই চিন্তা, আমার সাথে কি হয় তাহলে? মামা তো আমাকে কিছু করল না, তাহলে কে আমার সাথে এরকম করে? এসব ভাবতে ভাবতে ঘন্টা খানেক পরেই দেখলাম আস্তে আস্তে কে যেন দরজা খুলে আমার কাছে আসলো। আমার পাশে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমাকে 3টা ফু দিল। তারপরেও আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম। মনে মনে ভাবতে লাগলাম, দেখি লোকটি আমার সাথে কি করে। একটু পরেই আমি লক্ষ্য করলাম যে লোকটি আমার সবকিছু তুলে নেওয়ার চেষ্টা করছে। আমার কাছ থেকে আমার সম্মান, আমার ইজ্জত কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি ভয়ে হতভম্ব হয়ে গেলাম। কারণ আমার বয়স মাত্র 13 বছর। এছাড়াও রাতের অন্ধকারে আমার সাথে এরকম ধরনের অদ্ভুত আচরণ হচ্ছে। ভয়ে আমার ভিতরটা কেঁপে উঠছিল। যখন লোকটি আমার এখানে তারটা একটু ছড়াবে তখন আমি আর সহ্য করতে না পেরে আমি অনেক কষ্টে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে খুব তাড়াতাড়ি লাইটটা অন করি। লাইটটা অন করার সাথে সাথে আমি যা দেখলাম তাতে আমার দুচোখ মুছে গেল। অর্থাৎ আমার নিজের মামাই আমার সামনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি রাগে ক্রোধে মামাকে খুব তিরস্কার করতে শুরু করলাম আর খুব দুঃখ প্রকাশ করলাম। আর বলতে লাগলাম, মামা তুমি আমার আপন মায়ের ভাই, অথচ তুমি আমার সাথে এই কাজটি করবা, তা আমি কল্পনাই করতে পারি না। এই বলে আমি খুব কাঁদতে লাগলাম। তারপর মামা মাথাটা নিচু করে আমার এখান থেকে চলে আসলো। সেদিন রাত পেরিয়ে সকাল হলে আমি আমার মামার এখানে গেলাম। মামা আমাকে দেখে খুব হাসি খুশি করছিল। মনে হচ্ছিল না যে সে রাতে আমার সাথে এরকম ধরনের একটা জঘন্য কাজ করে। তার এই আচরণ দেখে আমি অনেকটা হতবাক হয়ে যাই। ভাবলাম আমার মামা এত খারাপ, এত জঘন্য। আস্তে আস্তে আমার মনটা খারাপ হতে লাগল। এক পর্যায়ে আমি মামার সামনে কেঁদে দিলাম। আমার কান্না দেখে মামা খুব বিস্ময়ের সাথে আমাকে জিজ্ঞেস করল, মাসুমি, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মামার এইরকম আহ্লাদের কথা শুনে আমার কাছে আরো বিরক্তিকর লাগছে। এক পর্যায়ে আমি মামাকে বলতে বাধ্য হলাম যে মামা তোমার বাহিরে এক রূপ আর ভিতরে আরেক রূপ। তুমি আমার সাথে যা করেছ তা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। আমার কথা শুনে মামা খুব হতবাক হয়ে গেল আর বলল, মাসুমি, এসব তুমি কি বলছা? আমি তোমার সাথে কি করেছি? তুমি আমার মেয়ে, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি আমার মেয়ের মতো। আমি তো তোমাকে মেয়ের চাইতে আরো বেশি দেখি। আর মাসুমি, আমার সাথে এভাবে কথা বলছো কেন? তখন আমি বললাম, মামা, তুমি রাত্রে আমার সাথে জঘন্য আচরণ করো নাই।
আমি যখন ঘুমিয়েছিলাম। মামা বলল, কি বলছো মাসুমি? আমি রাতে তোমার ঘরে যাব কেন? মামার কথা শুনে আমি আরো হতবাক হয়ে যাই। ভাবলাম কি হচ্ছে আমার সাথে। স্পষ্ট আমি যেখানে মামাকে দেখতে পেলাম, সেখানে মামা এখন অস্বীকার যাচ্ছে। আজকে তাহলে পুরো বিষয়টি আমি ভালো করে দেখব। বরাবরের মতোই যখন রাত হলো, তখন ঠিক যখন আমার সাথে সেই রকম ধরনের ঘটনা ঘটতে যাবে, এই মুহূর্তে আমি আমার রুম থেকে বেরিয়ে গেলাম। গিয়ে অন্য কোথাও লুকিয়ে রইলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলাম আমার মামাই আমার রুমে ঢুকছে। আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম লোকটি যখন আমার রুমে গিয়ে প্রবেশ করল, তখন আমি খুব তাড়াহুড়া করে মামার রুমে চলে গেলাম। মামার রুমে চলে গিয়ে দেখি মামা তার রুমে ঘুমিয়ে রইল। তখন আমার মনের ভিতর অনেকটা ভয়ে কাজ করছিল। ভাবলাম মামাকে আমি নিজের চোখে দেখে আসলাম, তার রুমে ঘুমিয়ে রইল। তাহলে সেই লোকটিকে দেখতে তো হুবহু আমার মামার মতোই দেখা যায়। ঘটনাটি দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমার মামাকে ঘুম থেকে গিয়ে ডেকে তুললাম, আর পুরো ঘটনাটি মামাকে বিস্তারিত বললাম। তারপর মামা বলল, মাসুমি, এই জন্য তুই আমার সাথে এরকম ধরনের আচরণ করতে, তাই না? আমি বললাম, জি মামা। মামা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারল। বোঝার পর বলল, আগামীকালকে আমি তোমাকে কবিরাজ বাবার কাছে নিয়ে যাব। হয়তো তোমার সাথে কোনো অপশক্তি রাত্রে বসবাস করে, তোমার সাথে আমার রূপ ধরে জঘন্যতম কাজ করে, আর এই অপশক্তি তোমার ক্ষতি করার চেষ্টা করেছে। পরের দিন সকালে মামা এক কবিরাজ বাবার কাছে আমাকে নিয়ে গেল। কবিরাজ বাবা মাকে খুব ভালো করে পরীক্ষা করে দেখল। তারপর আমার মামাকে বলল যে, তোমার ভাগ্নির সাথে এক দুষ্টু জিন বসবাস করে এবং প্রতিদিন রাতে তার সাথে খুব বাজে আচরণ করে। আর সবচেয়ে মজার ব্যাপার হল, তোমার ভাগ্নির সাথে এই ঘটনাটি ঘটায় তোমার রূপ ধরে। তারপর বাবার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। তারপর আমি বললাম, কবিরাজ বাবা, এখন করণীয় কি? তারপর কবিরাজ বাবা বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি 1 সপ্তাহ চিকিৎসা করে তাকে ভালো করে ফেলতে পারব। তুমি তোমার ভাগ্নিকে 1 সপ্তাহ নাগাদ ফজরের নামাজের পর পরই অন্ধকার থাকা অবস্থায় আমার কাছে নিয়ে আসবা। তারপর পুরোপুরি 1 সপ্তাহ চিকিৎসা করার পর আমার মধ্যে আর এরকম ধরনের কোনো লক্ষণ আমি দেখতে পাইনি। মনে হচ্ছিল যেন আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলাম। কবিরাজ বাবা আমাকে একটি তাবিজ দিয়েছিল। তাবিজটি অনেক শক্তিশালী ছিল বটে। যতক্ষণ এই তাবিজটি ছিল, ততক্ষণ আমার মধ্যে কোনোই অপশক্তি আর কাজ করতে পারি নাই। বন্ধুরা, এখন আমি পুরোপুরি সুস্থ। তোমাদের দোয়ায় এখন আমি খুব ভালো আছি। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, দুনিয়াতে হয়তো এরকম কিছু অদ্ভুত ব্যাপার আছে, যে ব্যাপারগুলো ডাক্তার বা অন্য কোনো চিকিৎসায় তাদের কিছুই করতে পারে না। এরা এক ধরনের অপশক্তি। হয়তো এটাও বিধাতার কোনো এক সৃষ্টি, যা কোনো না কোনো কারণে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। অনেক সময় আমরা হয়তো এসব বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে এড়িয়ে চলি, কিন্তু বাস্তবতা যে কখন কার জীবনে কোনটা সত্য হয়ে দাঁড়ায় তা কখনো বোঝা যায় না। আমাদের প্রত্যেকটি মানুষেরই উচিত প্রত্যেকটি ছোটখাটো বিষয়কে সিরিয়াস ভেবে নেওয়া। তাহলে হয়তো আমাদের জীবনে এরকম ধরনের অপ্রত্যাশিত ঘটনা থেকে বেঁচে থাকা সম্ভব। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কক্সবাজারে আমি এবং আমার স্যার একটি হোটেল রুম ভাড়া নিয়েছিলাম। সেখানে আমরা একটি প্রজেক্টের কাজ করতে গিয়েছিলাম। স্যার আর আমি একসাথে একই রুমে, একই বেডে রাত্রে শুয়েছিলাম। স্যারকে আমি খুব বিশ্বাস করতাম। ব্যক্তিগতভাবে স্যারকে আমি যতটুকু চিনি, স্যার এতটা খারাপ না। মনের মধ্যে স্যারের প্রতি অনেক বিশ্বাস ছিল। স্যার আমার সাথে কোনো দিন খারাপই করবে না। কিন্তু সেদিন রাতে আমার সমস্ত বিশ্বাস
তছনছ হয়ে গিয়েছিল। রাত যখন গভীর হল, তখন আমি স্যারের আসল রূপটা দেখতে পেলাম। গভীর রাতে ঘুমের ঘরে স্যার আমার সাথে অনেক বাজে আচরণ করার চেষ্টা করছে। আমি তখন গুম অবস্থায় ছিলাম। যখন স্যার আমার একানে পরিপূর্ণ দখল নিতে চাইল, তখন আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ খুলতেই যা দেখলাম, তাতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি পুরো গল্পটি তোমরা অনেক মনোযোগ সহকারে শুনবে। তবে গল্পটি শুরু করার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি রূপালী চক্রবর্তী, তবে আমার ডাক নাম রূপালী। সবাই আমাকে রূপালী নামেই চিনে। আমার বর্তমান বয়স 23। বর্তমানে আমি একজন প্রতিষ্ঠিত মডেল অভিনেত্রী। কিন্তু এই মডেল অভিনেত্রী হয়ে ওটার পিছনে একটি বেদনাদায়ক ঘটনা রয়েছে। আজকে তোমাদের সামনে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আমার বাস্তব জীবনের একটি গল্প। তবে গোপনীয়তা রক্ষার জন্য আমি আমার ছদ্মনাম ব্যবহার করলাম। আমার দুষ্টুমিষ্ট বন্ধুরা, খুব ছোটবেলা থেকেই আমি একজন বিখ্যাত মডেল হওয়ার স্বপ্ন ছিল। স্বপ্নটা যেন এক পর্যায়ে আমার নেশায় পরিণত হয়ে গেল। মনের মধ্যে সব সময় কল্পনা জল্পনা করতাম, কিভাবে আমি একজন বিখ্যাত মডেল হতে পারি, দেশের নামকরা মডেল হতে পারি। খুব ছোটবেলা থেকেই স্বপ্নটা মনের মধ্যে পোষণ করতে থাকি। স্কুলে পড়ার সময়ও আমি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনয় করার চেষ্টা করতাম এবং ভালো নৃত্য করার চেষ্টা করতাম। আর সবসময় একজন মডেলের যে গুণাগুণ থাকা দরকার, ওই সবগুলো বৈশিষ্ট্যই আমি অর্জন করার চেষ্টা করতাম। আমি দেখতে অনেক সুন্দর, সুদর্শন এবং স্মার্ট ছিলাম। সবচেয়ে আমার চেহারার মধ্যে আকর্ষণীয় একটা ভাব ছিল, যা আমাকে মডেল হতে সাহায্য করেছিল। আর তাছাড়াও কেউ আমাকে দেখলেই মডেল বলে ডাকত। আসলে মডেল হওয়ার যে ফিটনেসের প্রয়োজন ছিল, তার সম্পূর্ণ যোগ্যতাই আমার ছিল। কিন্তু আমি গ্রামে থাকতাম, গ্রামের স্কুলে পড়ালেখা করতাম, যে কারণেই স্বপ্নটা কখন যে বাস্তব হবে তা নিয়ে শুধু কল্পনা করতাম। তবে চেষ্টা করে যাইতাম অবিরত। মনের মধ্যে শুধু কল্পনাই করতাম, কখন কোনো সময় আমি একটা নামিদামি মডেল হতে পারব। এসব চিন্তা করতে করতে আমি রাতে বসে বসে টিভি দেখছিলাম আর ভাবছিলাম। ঠিক এমন সময় আমার আব্বু আমাকে ডাক দিয়ে বলল, মা রূপালী, একটু এদিকে আয় তো। আমি বাবার কাছে গেলাম। তারপর বাবা আমাকে বলল, মা রূপালী, অনেক দিন হলো তোর বোন শেফালীকে দেখি না। তুই তো এসএসসি পরীক্ষা দিয়ে দিছস, এবার তোর বোনের বাড়ি থেকে একবার বেড়ায়া গা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বাবা। বাবার কথা মতো পরের দিন আমি আমার বোনের বাসায় ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত নিলাম। ট্রেনে উঠলাম। আমার সাথে একটি মধ্যবয়সী লোক ট্রেনে উঠল, একই সিটে। লোকটি আমাকে দেখে হা করে তাকিয়ে রইল, কিন্তু লোকটির সাথে কোনো কথা বললাম না। হঠাৎ করে লোকটির ফোনে একটি ফোন আসলো। শুনলাম লোকটি কথা বলছে কারো সাথে। লোকটির কথা শুনে মনে হচ্ছে লোকটি কোনো একটি মডেলিং এজেন্সির পরিচালক অথবা প্রযোজক। লোকটি আমার ঠিক পাশের সিটে বসেছিল। লোকটির কথা শুনে পরিষ্কার হয়ে গেলাম যে লোকটি একটি মডেলিং এজেন্সির পরিচালক। তারপর আমি ভাবলাম, লোকটির সাথে একটু পরিচিত হয়ে নিই। আমি জিজ্ঞাসা করার আগেই লোকটি আমাকে জিজ্ঞাসা করল, এই যে ম্যাম, আপনার নাম কি? আমি বললাম, স্যার আমার নাম রূপালী চক্রবর্তী। তারপর লোকটি আমাকে বলল, বাহ, খুব সুন্দর নাম তো তোমার। তো তুমি কি কর? আমি বললাম, স্যার, আমি এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছি। তারপর লোকটি তোমাকে জিজ্ঞেস করল, ভবিষ্যতে তুমি হতে চাও? আমি বললাম, স্যার, ভবিষ্যতে আমি একজন বিখ্যাত মডেল হতে চাই। তখন লোকটি আমাকে বলল, বাহ, খুব সুন্দর উদ্দেশ্যটা তোমার। আর তোমার চেহারা যে সুন্দর, যে আকর্ষণীয়, নিশ্চয়ই তুমি মডেল হওয়ার অধিকারী। আমি লোকটির কথায় আমার প্রশংসা শুনে আমি কিছুটা হেসে উঠলাম। তারপর আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি কি করেন? লোকটি একটি হাসি দিয়ে বলল, এই নাও আমার কার্ড, এখানে বিস্তারিত লেখা আছে। লোকটির কার্ডটি দেখে আমি চমকে গেলাম। আমি এতদিন মনে মনে যাকে খুঁজছিলাম,
সেই আজকে আমার সামনে হাজির। কার্ডটিতে স্যারের নাম লেখা ছিল শুভঙ্কর চক্রবর্তী। আমিও স্যারকে বললাম, স্যার আপনার নামও অনেক সুন্দর। তারপর স্যারের সাথে আস্তে আস্তে ফ্রি হতে শুরু করলাম। একটু একটু করে কথা বলতে বলতে স্যারের সাথে আমি বেশ মাতিয়ে ফেললাম। এভাবে স্যারের সাথে গল্প করতে করতে কখন যে সময় কেটে গেল তা বুঝতেই পারলাম না। হঠাৎ করে সিগন্যাল পেলাম। ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসলো। স্যার আর আমি উপজে নেমে গেলাম। নেমে যাওয়ার সময় স্যার আমাকে বলল, রূপালি, তোমার যদি মডেল হওয়ার খুবই ইচ্ছা থাকে তাহলে এই কার্ডের ঠিকানা অনুযায়ী এসো, আর এই নাম্বারে আমার সাথে যোগাযোগ রাখবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে স্যার, আর আমাকে ফোন দিও। তাহলে আমি তোমাকে বলে দিব তোমাকে কোথায় আসতে হবে। যদি তোমার একান্ত ইচ্ছা থাকে তাহলে কেবল আমার সাথে যোগাযোগ করতে পারো। স্যারের কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার বোনের বাসায় চলে গেলাম। বোনের বাসায় এসে রাতের বেলায় খাবার দাবার শেষে যখন শুতে যাব তখন স্যারের কথা মনে পড়ল। তারপর কার্ড থেকে নাম্বারটি নিয়ে স্যারকে একটি ফোন দিলাম। মনে হচ্ছে স্যার আমার ফোন পেয়ে অনেক খুশি। এভাবে স্যারের সাথে আমি প্রায় 2 থেকে 3 মাস কথা বললাম। তারপর স্যার একদিন আমাকে হঠাৎ করে বলল, রূপালি, মডেলিং হওয়ার একটা সুযোগ এসেছে। আগামীকালকে আমাদের এখানে মডেল সিলেক্টেডের প্রতিযোগিতা চলবে। আশা করি তুমি সেখানে আসবে। যদি পরিচালনা পর্ষদ এবং তোমার যোগ্যতা, তোমার সবকিছু মিলে যায়, তাহলে তুমি সেখানে মডেলিং হওয়ার চান্স পেয়ে যাবে। স্যারের কথা শুনে আমি মহা খুশি হয়ে গেলাম। আমি বললাম, স্যার অবশ্যই আসব। তারপর নির্দিষ্ট দিনে আমি চলে গেলাম ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ দিতে গিয়ে দেখি আমার মতো সেখানে অনেকেই ইন্টারভিউ দিতে আসছে। কিন্তু সেখানে গিয়ে দেখি ইন্টারভিউতে প্রধান ভূমিকা পালন করছে সেদিন যে আমার সাথে ট্রেনে পরিচিত হয়েছিল, যেই লোকটাই। তাকে দেখে আমি খুব একটা সাহস পেলাম, মনের মধ্যে ভরসা পেলাম। ভাবলাম আমার মডেলিংয়ের স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে। বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকটি কথা বলে দেই। সেদিন ইন্টারভিউতে যাওয়ার সময় আমি এমনভাবে নিজেকে প্রদর্শন করেছিলাম, অর্থাৎ সাজগোজ করেছিলাম, যেন আমাকে দেখে স্যারের চোখ কপালে উঠে যাবার মতো অবস্থা হয় এবং আমাকে তার এজেন্সিতে মডেলিং এর কাজ করার সুযোগ করে দেয়া। বসে থেকে অপেক্ষা করতে করতে হঠাৎ করে আমার সিরিয়াল আসলো। আমি স্যারের দরজার পাশে গিয়ে স্যারকে নমস্কার দিলাম। স্যার আমার নমস্কারের উত্তর দিল। আমি বললাম, স্যার আসতে পারি? স্যার বলল, জি আসুন। তারপর আমি ভিতরে প্রবেশ করলাম। তারপর স্যারকে বললাম, স্যার বসতে পারি? স্যার বলল, জি বসুন। তারপর স্যার আমাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম রূপালী চক্রবর্তী। যদিও স্যার আমার নাম জানে, তারপরেও ইন্টারভিউ বোর্ডে সবাইকে দেখাতে গিয়ে স্যারের এই নাটকটা করতে হলো। স্যার আমাকে বলল, বাহ, খুব সুন্দর, খুব মিষ্টি নাম তো তোমার। পড়ালেখা কতটুকু করেছ? আমি বললাম, স্যার এসএসসি পরীক্ষা দিয়েছি এই বছর। স্যার বলল, ভালো তো, তুমি অভিনয় কেমন পারো? এর আগে তোমার কি আর কোনো অভিনয় করার অভিজ্ঞতা আছে? আমি বললাম, স্যার আমি এর আগে কোনো মডেলিং এজেন্সিতে অভিনয় করিনি, কিন্তু আমার শিক্ষা জীবনে আমি হাই স্কুলে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতাম এবং বিভিন্ন শিক্ষামূলক নাটক বা বিভিন্ন অনুষ্ঠানে বেশ ভালো অভিনয়ের পারফর্ম করেছি। সেক্ষেত্রে আমি যতটুকু ভাবলাম, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। স্যার বলল, আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু অভিজ্ঞতা হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে রূপালী, তুমি কি আমাকে এখন এই মুহূর্তে একটা অভিনয় করে দেখাতে পারবা? আমি বললাম, স্যার অবশ্যই পারব, তবে আপনি আমাকে বলে দেন আমি কোন ধরনের অভিনয় করব। তখন স্যার আমাকে একটি ডায়ালগ শিখিয়ে দিয়ে বলল, এই ডায়ালগ অনুযায়ী তুমি একটু অভিনয় করো। তারপর আমি স্যারের ওই ডায়ালগ অনুযায়ী অভিনয় করতে শুরু করলাম। অভিনয় শেষে স্যার আমাকে বলল, বাহ, খুব সুন্দর হয়েছে। তোমার অভিনয় দেখে আমি অনেক খুশি হয়েছি। তোমার যা ফিটনেস তোমাকে দিয়ে হবে।
ঠিক আছে রূপালী, তুমি আগামীকালকে চলে আসবা। আগামীকালকে তোমার প্রথম রিহার্সাল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে স্যার। আমি আগামীকালকে ঠিক সকাল 10টায় চলে আসব। তারপর স্যারের কথা অনুযায়ী সেদিন প্রথম রিহার্সাল। অর্থাৎ প্রথম স্যার আমাকে কিছু অভিনয়ের কলা কৌশল শেখাবে। এজন্য খুব আনন্দে, খুব উৎসাহের সাথে, খুব সুন্দর করে সেজে গুজে একবারে নিজেকে আকর্ষণীয়ভাবে তৈরি করলাম। তারপর স্যার যে রুমে আমাকে রিহার্সাল দেওয়াবে, সেই রুমে গিয়ে আমি বসে স্যারের জন্য অপেক্ষা করতে শুরু করলাম। কিছুক্ষণ পর স্যার রিহার্সাল দেওয়ার জন্য আমার এখানে আসলো। অর্থাৎ আমাকে যেখানে রিহার্সাল দিতে হবে সেই রুমে। আর বাহিরের লোক কেউ নাই সেখানে, শুধু স্যার আর আমি সেখানে একা। তখন স্যার আমাকে বলল, রূপালী, যদি তুমি একজন নামকরা মডেল হতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমার মধ্যে বেশ কিছু গুণাগুণ থাকতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় গুণটা যেটা, সেটা হচ্ছে অভিনয় করতে গিয়ে কখনো আনইজি ফিল করতে পারবে না। সব সময় মনটাকে উদাস উদাস রাখবে। তাহলে দেখবে অভিনয় অটোমেটিক চলে আসবে এবং তুমি ভালো পারফর্ম করতে পারবে। ঠিক আছে রূপালী। আমি বললাম, আচ্ছা ঠিক আছে স্যার, আপনার আশীর্বাদ থাকলেই হবে। তারপর স্যার বলল, চলো তাহলে রিহার্সাল শুরু করি। আমি বললাম, ওকে স্যার। তারপর স্যার আমাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে অভিনয় শিখাতে শুরু করল। আমিও স্যারকে অনুসরণ করতে শুরু করলাম। কিন্তু মাঝে মধ্যে অভিনয় শিখাতে গিয়ে স্যার আমার সাথে কেমন জানি আচরণ করে। মাঝে মাঝে খুব বাজেভাবে স্যার আমাকে অভিনয় শিখাতা। আমিও স্যারের তালে তাল দিতে শুরু করলাম। কারণ বিখ্যাত মডেল অভিনেত্রী হওয়া ছিল আমার সারা জীবনের স্বপ্ন। তাই আমি এই সব ব্যাপারকে কিছুই মনে করলাম না। এইভাবে স্যারের সাথে আমি প্রায় 1 বছর অভিনয় শিখলাম। স্যারের সাথে 1 বছর অভিনয় শিখতে গিয়ে আমি একেবারে স্যারের সাথে ফ্রি হয়ে গেলাম। স্যারের যে কোনো বিষয় আমার সাথে শেয়ার করত, আমিও স্যারের সাথে শেয়ার করতাম। এক কথায় স্যার আর আমার মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে গেল। এবং বিভিন্ন সময় অভিনয় করতে গিয়ে তার আর আমার সাথে অনেক ভিন্ন রকম কিছু হতো। তখন আমি যদি উল্টা দিকে যাইতাম, তাহলে স্যারের মন খারাপ করত। মনে মনে ভাবলাম, বিখ্যাত মডেল অভিনেত্রী হতে হলে স্যারকে এরকম সুযোগ সুবিধা দিতে হবে। মনে হয় এটাই নিয়ম। এটা ছাড়া সম্ভব না। কারণ স্যারকে খুশি না করলে স্যার আমাকে কখনো কোনো সুযোগ সুবিধা দেবে না। তারপরেও যতটুকু পারতাম স্যারকে খুশি করার চেষ্টা করতাম। প্রায় 1 বছর পর স্যার আমাকে বলল, রূপালী চক্রবর্তী, তোমার জন্য একটা অফার এসেছে। তুমি কি সেই অফারে কাজ করতে রাজি আছো? আমি বললাম, স্যার কি অফার? স্যার বলল, রূপালী চক্রবর্তী, একটা নামকরা কোম্পানির মডেলের কাজ পেয়েছি। আমি চাচ্ছি সেই মডেলের কাজটা তোমাকে দিয়ে করাবো। আর এই জন্য তোমাকে একটা শর্ত পূরণ করতে হবে। তুমি কি রাজি? আমি বললাম, জি স্যার, আমি রাজি। এজন্য স্যার আমাকে যে কোনো সত্য আপনি বলবেন। সেই শর্ত পূরণ করতে রাজি। স্যার আমার উত্তর শুনে খুব খুশি হল। তারপর স্যার আমাকে বলল, তাহলে যে তোমাকে আমার সাথে 1 সপ্তাহের জন্য কক্সবাজার যেতে হবে। সেখানে বিজ্ঞাপনের লোকেশনটা খুব ভালো করে ট্র্যাক করতে হবে এবং তোমাকে জায়গায় জায়গায় ঘুরে দেখাতে হবে এবং কিছু কলা কৌশল শেখাতে হবে যে কিভাবে বিজ্ঞাপনের শ্যুট করা হবে। আমি বললাম, কোনো সমস্যা নাই স্যার, আপনি যেদিনই বলবেন আমি সেদিনই যাব। তারপর স্যার আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী কালকে তুমি তৈরি থেকো। আগামী কালকে আমরা কক্সবাজার যাচ্ছি। আমি বললাম, ঠিক আছে স্যার, আমি আগামীকালকে একেবারে রেডি হয়ে চলে আসব। তারপর স্যারের সাথে আমি চলে গেলাম। কক্সবাজার গিয়ে আমরা একটা ভিআইপি হোটেল ভাড়া নিলাম। কিন্তু আমার স্যারের সাথে প্রথম প্রথম থাকতে খুব অসুবিধা হচ্ছিল। আর তাছাড়া স্যারের সাথে তো আমার অনেক দিনের সম্পর্ক, একেবারেই ফ্রি, যে কারণে তেমন বেশি একটা ভয় ছিল না। কিন্তু স্যার আমার সাথে যে একেবারে নোংরামি করবে, সেটা আমার স্বপ্নে বাহিরে ছিল। যদিও একসাথে একই রুমে, একই বেডে, কিন্তু মনের মধ্যেই বিশ্বাসটা ছিল অনেক। এছাড়া স্যার আমাকে যাই করুক না কেন, অন্ততপক্ষে আমার সাথে খারাপই করবে না।
কিন্তু সেই বিশ্বাসটা ভেঙে গেল সেদিন স্যারের সাথে ব্যাড শেয়ার করার পর। রাত্রে ঘুমানোর সময় হঠাৎ করে আমি অনুভব করলাম কেউ যেন আমার উপর হিংসাত্মক আক্রমণ করার চেষ্টা করছে। ভয়ে ভিতরটা কেঁপে গেল। ঘুম থেকে চট করে উঠলাম। উঠে দেখি স্যারের ভয়ানক রূপ। অদ্ভুত দানবের মতো অদ্ভুত আচরণ করা শুরু করল। জীবনে প্রথম এরকম ধরনের প্রবলেমে পড়লাম। তারপর স্যারকে আমি অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু আমার কোনো কথাই সে শুনতে রাজি না। এই মুহূর্তে আমি নিরুপায় হয়ে তার বাধ্য হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অবশেষে বাধ্য হয়ে থাকে আমার সবকিছু দিতে হলো। আর সেও জনমের মত আমার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কি ভয়ানক স্যারের রূপ! জীবনের প্রথম এত বড় জিনিসটা আমার এখানে নিতে অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যেন আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলাম। কোনো কথাই বলতে পারছিলাম না, কারণ তার ওটা ছিল বিদেশীদের মত। এত বড়টা এই ছোট জিনিসটাতে কিভাবে নেই। তারপরেও সে আমাকে কোনোভাবেই ছাড় দিল না। প্রায় 2 থেকে 3 ঘন্টা এলোপাতাড়ি করার পর সে আস্তে আস্তে দুর্বল হয়ে গেল এবং তার সমস্ত ইচ্ছা, সমস্ত খায়েশ মিটিয়ে নিল। বন্ধুরা, অবশেষে আমারও ভালো লেগেছিল। বন্ধুরা, সেই রাতটি কখন বলতে পারব না। অবশেষে সে আমাকে মডেল হওয়ার সুযোগ দিয়েছিল, কিন্তু বিনিময়ে কেড়ে নিয়েছিল আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। বন্ধুরা, এখন আমি অনেক বড় মাপের মডেল অভিনেত্রী, কিন্তু সেই দিনটির কথা এখনো মনে পড়লে খুবই অনুশোচনা ভোগী। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা, তোমরা চলার ক্ষেত্রে বিভিন্ন উপায়ে বিভিন্ন লোকের সাথে পরিচিত হয়ে থাকতে পারো, কিন্তু তোমরা অপরিচিত কাউকে কখনো মন থেকে বিশ্বাস করো না। মন থেকে বিশ্বাস করলে হয়তো আমার মতো তোমাদেরকেও এরকম অবস্থা হতে পারে। অপরিচিত বেশিরভাগ লোকই তোমার কাছ থেকে কোনো কিছুর উসিলায় সুবিধা নেওয়ার চেষ্টা করবে, কিন্তু যখন তাদের সুবিধা নেওয়া হয়ে যাবে তখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। যেমনটা হয়েছিল আমার জীবনে। শুধুমাত্র একটা সামান্য মডেল তৈরি করার জন্য আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আমার সম্ভ্রম তার কেড়ে নিয়েছিল। শত কাকুতি মিনতি করেও কোনো কাজ হলো না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাবার মৃত্যুর পর মাত্র 15 বছরের বয়সী আমি আমার সৎ বোনকে বিয়ে করলাম। বিয়ের প্রথম রাতে যখন আমি তার কাছে বাসরীয় কাজ করতে গেলাম, তখন সে আমার কাছে কাকতি মিনতি করতে লাগল। সে আমার সাথে এসব করবে না। আর এদিকে আমার জীবনে প্রথম বাসর। এই মুহূর্তটা কি হাতছাড়া করা যায়? যদিও তার বয়স অল্প, কিন্তু আমার তো 7 বছরের স্বপ্ন। 25 বছর ধরে এই বাসর ঘরটাকে স্বপ্ন দেখছি। কিন্তু আমার সৎ বোন তো বাসর ঘরে কি হয় তা খুব একটা বুঝত না, কারণ তার মানসিক কিছু সমস্যা ছিল। তারপর এক পর্যায়ে আমি অনেক কৌশল কাটিয়ে তাকে আমি আমার অনুকূলে আনার চেষ্টা করলাম, কিন্তু তাতেও সে কোনোভাবেই রাজি হচ্ছিল না। তারপর তার ইচ্ছার বিরুদ্ধেই আমারটা যখন তার এখানে কিঞ্চিত পরিমাণে দিলাম, তখন সে একটি বিকট শব্দ করে হাও মাও করে কেঁদে উঠল। তারপর, হ্যালো বন্ধুরা, আমি রতন। আমি দীর্ঘ 10 বছর যাবত বিদেশে ছিলাম। আমার বাড়িতে এসে দেখি সব সম্পত্তি আমার সৎ বোনের নামে উইল করে রেখে গেছে আমার বাবা। আমি বাবার উইল অনেকবার পড়েছি, কিন্তু সেটা পড়ে আমার রক্ত টকবক করে ফুটছে। 2 দিন আগে বাবা মারা যাওয়ায় হঠাৎ করে আমাকে লন্ডন থেকে দেশে ফিরতে হয়েছে। বাবার শেষ কৃত্যের পর যখন তার উকিল আমাকে তার উইল দিলেন, আমি সেটা পড়ে রাগে লাল হয়ে গেলাম। আমি লন্ডনে পেট্রোল পাম্পে কাজ করতাম। যা বেতন পেতাম তা থেকে আমার ছোটখাটো খরচের টাকা রেখে বাকি টাকা বাবার কাছে পাঠিয়ে দিতাম। সারা জীবনের পুঁজি সব কিছু দিয়ে আমার বাবা শহরে কিছু জমি কিনলেন। আমার বাবা শহরে একটা বাড়ি এবং কিছু দোকানও কিনলেন। গত 10 বছর ধরে আমি টাকা পাঠাচ্ছি।
17 বছর বয়সে লন্ডনে গিয়েছিলাম। আর এখন আমার বয়স 27 বছর। এরকম হঠাৎ বাবার মৃত্যুর খবর শুনে আমাকে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে হয়। বাবা মৃত্যুর পর তারা আমাকে ছুটি দিতে চাইল না। আমি জোর করে চলে আসলাম। যার কারণে সেখান থেকে আমার চাকরি চলে যায়। মনে মনে ভাবলাম, আমি যে টাকা বাড়িতে পাঠিয়েছি, বাবা নিশ্চয় তা আমার জন্য গুছিয়ে রেখেছেন। তাই আমি বাড়ি গিয়ে কোনো ছোটখাটো ব্যবসা করে হলেও চলতে পারব। কিন্তু আমার বাবার উইল আমার হোশ উড়িয়ে দিয়েছে। উইলের লেখা ছিল যে লন্ডনে যাওয়ার জন্য তোমার টাকার প্রয়োজন ছিল। তাই আমি আমার জমির কিছু অংশ বিক্রি করে তোমার টাকার ব্যবস্থা করেছিলাম। তাই এখন এই বাড়ি এবং বাকি সম্পত্তির উপর শুধুমাত্র মিলার অধিকার। যখন তুমি লন্ডনে গিয়েছিলে, তখনই তুমি তোমার ভাগ পেয়ে গেছ। এটা পরে আমার মাথা ঘুরতে লাগল। অন্যদিকে আমার বোন যে ছোটবেলা থেকেই মেন্টাল, মাঝে মাঝে সে পাগল হয়ে যায়। যদিও আমার সৎ বোন, আমার বাবা কিভাবে তাকে তার সমস্ত সম্পত্তি দিয়ে গেলেন, তা ভাবতে ভাবতে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। একটি বারও বাবা আমার কথা ভাবলেন না। উইলের সমস্ত দলিল পত্রাদি ঘেটে আর একটু অংশ পরে দেখলাম, শুধুমাত্র সম্পত্তি নয়, আরেকটি শর্ত দিয়ে দিয়েছেন বাবা। উইল করার সময় উইলে পরিষ্কার লেখা রয়েছে যে যেই ব্যক্তি আমার মেয়ে মিলাকে বিয়ে করবে এবং সারা জীবন আমার মেয়ের পাশে থাকবে, সেই ব্যক্তি আমার কেবলমাত্র স্থাবর অস্থাবর সকল সম্পত্তির মালিক হবে। কিন্তু বিয়ের পরে যদি আমার মেয়েকে ছেড়ে সে চলে যায়, তাহলে সে সম্পত্তি আর এক সুতাও পাবে না। বাবার এরকম একটা কাণ্ডের জন্য আমার জীবনটাই ধ্বংস হয়ে যাচ্ছিল। বসে বসে চিন্তা করছিলাম, এখন কি করা যায়। এই ভেবে আমি আমার এক বন্ধুকে ফোন দিলাম। বললাম আমার এখানে আসার জন্য। তারপর সে আমার কাছে আসে। তাকে নিয়ে আমি একটু অন্য জায়গায় ঘুরতে গেলাম। ঘোরার সময় তাকে আমি শেয়ার করলাম। সম্পূর্ণ বিষয়টা শুনে আমার বন্ধু আমাকে বলল যে, রতন, তোর কাছে এখন একটি সমাধান আছে। তারপর আমি বললাম, কি সমাধান? সে বলল, তুই তোর সৎ বোনকে বিয়ে করে নে। তাহলে তোর সকল সম্পত্তি আবার তোর হাতেই ফিরে আসবে। বন্ধুর মুখে এরকম ধরনের কথা শুনে আমি কিছুটা হকচকিয়ে গেলাম। আর বললাম, বন্ধু, এটা কি করে সম্ভব? সে তো আমার বোন। সে বলল, বোন হলে কি হবে? সে তো তোর আপন বোন না। সে তো তোর সৎ বোন। আর সৎ বোনকে বিয়ে করা যায়। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু, সে আমার সৎ বোন ঠিক আছে, কিন্তু যখন আমার বাবা, আমার মা মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করে, তারপর থেকেই তাদের সাথে আমার সম্পর্ক ভালো নেই, কোনোভাবেই ভালো নেই। এখন আমি তাকে কিভাবে বিয়ে করব? তারপর আমার বন্ধু বলল, যদি তুই তাকে বিয়ে না করিস, তাহলে তোর বাড়ির অংশ পাবি না, আর তোর বাবার সমস্ত স্থাবর অস্ত্র সকল সম্পত্তি যে মিলাকে বিয়ে করবে সে পেয়ে যাবে। সুতরাং তোর কাছে এখন একটি রাস্তা, তুই মিলাকে বিয়ে করে নে, আর মিলাকে ভালো ডাক্তার দেখা। তাহলে দেখবে তোর ভালোবাসা পেয়ে সে ঠিক হয়ে যাবে। বন্ধুর এরকম ধরনের কথা শুনে মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি তো নিরুপায়। এখন আমি কি করব? মিলাকে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তারপর এক পর্যায়ে আমি আমার সৎ বোনের সাথে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হলাম। অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের প্রথম রাতে যখন আমি তার কাছে গেলাম, সে আমাকে কোনোভাবেই বাসরের কাজ করতে দিবে না। অর্থাৎ সে কিছুটা মেন্টাল টাইপের ছিল। সে বুঝত না ভালোবাসা কাকে বলে এবং কিভাবে ভালোবাসতে হয়। বাসর ঘরে অনেক কৌশল করেও কোনো কাজ হচ্ছিল না। তার কাছ থেকে কোনোভাবেই আমি কোনো কিছু আদায় করতে পারছিলাম না। মূলত আমার সৎ বোন ছিল কিছুটা মেন্টাল টাইপের। সেখানে আমি যখন তার উপর কোনো কিছু করতে চাইতাম, তখন সে চিৎকার চেঁচামেচি করত। এরকম বাসর ঘর দেখে আমার মনটা খুব দুর্বল হয়ে গেল। মনে মনে ভাবলাম, কাকে বিয়ে করলাম, যার সাথে নাকি বাসর করারই কোনো ইমেজ পাচ্ছি না। আর প্রকৃতপক্ষে বন্ধুরা, আমার সৎ বোন, যদিও সে পাগল, কিছুটা মেন্টাল, কিন্তু বাবা তাকে অনেক আদর করতেন, তার প্রতি অনেক কেয়ার নিতেন। তার সৌন্দর্য কিন্তু অনেক।
তার সৌন্দর্য দেখে যে কেউ পাগল হয়ে যাবে। লাল টুকটুকি শাড়ি পরে আমার সৎ বোন যখন আমার বাসর ঘরে বসে রইল, তার সৌন্দর্য দেখে আমার মাথা গরম হয়ে গেল। আস্তে আস্তে তাকে অনুকূলে আনার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারছি না। হঠাৎ করে মাথায় একটি বুদ্ধি আসলো। মিলা একটা সুস্থ মস্তিষ্কের লোক না। ভাবলাম তাকে একটি বুদ্ধি কাটালে আমি আমার অনুকূলে আনতে পারব। হঠাৎ করে আমি একটি বিদেশি চকলেটের বক্স হাতে নিলাম এবং চকলেট আমার হাতে নিয়ে বললাম, মিলা, এটি তোমার জন্য। মিলা কিন্তু চকলেট খুব পছন্দ করত। আমি তাকে চকলেট দিয়ে দিব। সে আমার কাছ থেকে চকলেটকে নিবে। ঠিক এই মুহূর্তে বললাম, তুমি যদি আমার সাথে একটি কাজ করো, তাহলে তোমাকে এই সবগুলো চকলেট আমি দিয়ে দিব। সে বলল, সত্যি ভাইজা? আমাকে সবগুলো চকলেট দিয়ে দিবে? আমি বললাম, হ্যাঁ, তোমাকে সবগুলো চকলেট দিয়ে দিব এবং আরও অনেক অনেক কিছু দিব, কিন্তু তোমাকে যে একটি কাজ করতে হবে। সে বলল, ভাইজা, কি কাজ? আমি বললাম, মিলা, এখন থেকে 2 ঘন্টার ভিতরে আমি তোমাকে যা যা বলবো তুমি তাই করবে। তাহলে তোমাকে এই যে পুরো বক্সের চকলেট দিয়ে দিব। মিলা বলল, সত্যি ভাইজা? ঠিক আছে, যাও, তুমি আমার সাথে যা যা মন চায় তা করো, কিন্তু তারপর আমাকে চকলেটগুলো দিয়ে দিবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর মিলাকে আমি আপন করে নেওয়ার জন্য আস্তে আস্তে তার সাথে ঘনিষ্ঠ হতে চাইলাম। প্রথমে একটু ইতস্তত বোধ করল। তারপর তাকে আস্তে আস্তে আমি প্রস্তুত করার চেষ্টা করলাম, আর কিছু কিছু মানে উচ্চাকাঙ্ক্ষী করার চেষ্টা করলাম, যাতে সে আমার প্রতি কিছুটা দুর্বল হয়। কিন্তু আমি তো একটা জায়গাতে খুব অবাক হয়ে গেলাম। বন্ধুরা, যদি আমার বোন কিছুটা মেন্টাল টাইপের ছিল, কিন্তু তার এখানে যে এত মজা লুকিয়ে আছে তা আমি আগে কখনো ভাবতে পারিনি। যখন আমি বিভিন্ন ইশারায় ইঙ্গিতে তাকে আমার পজিটিভ লাইনে আনতে শুরু করলাম, তখন সেও দেখি আস্তে আস্তে তার অবস্থান পাল্টাতে শুরু করল। সে আমার প্রতি দুর্বল হয়ে যেতে লাগল, আর কেমন জানি নিঃশ্বাস নিতে লাগল, আর উদাস হতে লাগল। বুঝতে পারলাম আমার টেকনিক কাজ হয়েছে। এইভাবে প্রায় 20 থেকে 25 মিনিট তাকে আকর্ষিত করার পর আস্তে আস্তে যখন আমি তার এখানে অবস্থান নিতে শুরু করলাম, যখন তার এখানে আমি পূর্ণ নিয়ন্ত্রণ নিতে শুরু করলাম, তখন আমি তাকে ভালো করে দেখলাম। এটা দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে তার এটা এখনো নিট অ্যান্ড ক্লিন, একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপক্ক, এবং সেখানে ইতিপূর্বে অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়নি। যদিও বিয়েটা আমি মন থেকে করি নাই, তারপরও তাকে দেখে, তার ওই সৌন্দর্য দেখে আমি তার জন্য পাগল হয়ে গেলাম। রাতটি তার সাথে স্মরণীয় করে কাটানোর চেষ্টা করলাম। এই ভেবে ভেবে আমি যখন প্রথম তার উপর নিয়ন্ত্রণ নিতে যাব, আমার এটা মাত্র কিঞ্চিত পরিমাণ তার এখানে গেলা। এমন সময় সে অনেক জোরে একটা শব্দ করে উঠল, উঠে বলল, ভাইজা, আমি তো মরে যাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। তারপর আমি ভাবলাম, এই আমার সুবর্ণ সুযোগ। এখন যদি আমি তাকে ছেড়ে দেই, তাহলে হয়তো আর কখনো এই সুযোগ আমি পাব না। এই বলে আমি তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলাম। যখন একেবারে পুরোটা তার নিম্নাংশে চলে গেল, তখন সে এমন জোরে একটা বিকট শব্দ করে চিৎকার দিল যে সেই চিৎকারে বাড়ির সমস্ত লোক সজাগ হয়ে গেল। তারপরও আমি আর তাকে ছাড় দিলাম না। আমার ইচ্ছামতো চাহিদা পূরণ করলাম। কিন্তু যখন 20 থেকে 30 মিনিট হয়ে গেল, তখন তার মধ্যে দেখলাম অন্যরকম একটি ইমেজ কাজ করল। সেও আমার প্রতি ইশারা ইঙ্গিত দিয়ে আমাকে বারবার আহ্বান করল আমি তার উপর আরও প্রবলভাবে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। তারপর আমি তার উপর আরও প্রবলভাবে নিয়ন্ত্রণ নিলাম। এমনভাবে আমি তার উপর নিয়ন্ত্রণ নিয়েছিলাম, যার ফলে সে পরিপূর্ণ তৃপ্তি পেয়েছিল। এবং এই নিয়ন্ত্রণ নেওয়ার ফলেই আমাদের ঘরে পরবর্তী কিছুদিন পরেই একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছিল, এবং আমার স্ত্রীরও বিদেশে ভালো উন্নতমানের ডাক্তার দেখিয়েছিলাম, যার ফলে সে এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছিল। এখন আমার সংসার খুবই সুখের শান্তিতে চলছে। আমাদের সংসার সুখে শান্তিতে ভরে আছে এখন। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে সর্বশেষ একটি কথাই বলবো, বিশেষ করে প্রবাসী ভাইদেরকে একটি কথাই বলবো, তোমরা তোমাদের সারা জীবনের কষ্টের অর্থ